অপরূপ এই দৃশ্যগুলা কার না ভালো লাগে, নিমিষেই যেন মন ভালো হয়ে যায়। আল্লাহ কত সুন্দর করে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন এবং তাদের নির্বাক করে দিয়েছেন। যদি তারা কথা বলতে পারতো, তবে তারা কতই না অহংকার করতে পারতো যে আমরা কত সুন্দর। আমরা মানুষেরা এই একটি মাত্র হাতিয়ার দিয়েই অন্যজনকে খুশি করতে পারি, আবার অনেক হীনমন্যতায়ও ভোগাতে পারি। কারণ কথাই হলো মানুষের সবচেয়ে বড় হাতিয়ার, এবং কথা দ্বারা কাউকে খুশির একদম চরম সীমায় নিয়ে যাওয়া যায়, আবার এই কথা দ্বারাই কাউকে একদম একা করে দিয়ে দেওয়া যায়। এই কথা খুব বড় একটা হাতিয়ার। এই পৃথিবী যে চলছে এবং পৃথিবী পরিচালনা হচ্ছে, প্রত্যেকটা দেশান্তর, সব ক্ষেত্রেই এই কথাই হচ্ছে মূল হাতিয়ার। কথা দ্বারাই সবকিছু পরিচালিত হয়, আবার এই কথা দ্বারাই সবকিছু নষ্ট হয়। এই কথাই পারে সবকিছু সামলাতে, আবার এই কথাই পারে সবকিছু নষ্ট করতে। মনে হয় যদি একজন মানুষের কথা বলার ধরনটা সুন্দর হয়, তাহলে ওই মানুষই প্রকৃত সুন্দর এবং ওই মানুষই সবার কাছে প্রিয় হতে পারে। কিন্তু আদৌ কি তা সম্ভব? সবার কাছে কি প্রিয় হওয়া যায়? না, মোটেই না। এক জীবনে কেউ কারো কাছে 100% প্রিয় হতে পারে না। শুধু বাবা মা, সন্তান, ভাই বোন ছাড়া কেউ কাউকে 100% ভালোবাসতে পারে না। সব মানুষেরই জন্মগত দোষ, ত্রুটি, ভুল থাকে, এবং সবকিছু মিলিয়ে একসময় সবার কাছে ভালো হওয়া যায় না। তাই ওই চেষ্টা করাই বৃথা। যাই হোক, বাদ দেয়া যাক এই কথাগুলা। আজকে দুপুরে রান্নার জন্য কচুরলতি আর মাছ রান্না করেছি এবং ভাজি করেছি, এবং সেই সাথে গরুর মাংস দিয়ে আলু রান্না করছি, এবং বাগারটা আমি দিয়েছি। এখন আলু এড করছি, মাংস কষিয়ে ফেলেছি, এখন আলুগুলা এড করছি। এখানে পায়ের মাংসগুলা খুব সুন্দরভাবে জাল হয়েছে এবং নরম হয়ে গিয়েছে। কাঠের চুলার এই একটা জিনিস আমার ভালো লাগে, যে গরুর মাংস বা হাড় গরু রান্না করার সময় খুব সহজেই এটা জাল হয়ে যায় এবং নরম হয়ে যায়। তাই এটা অনেক বেনিফিশিয়াল, কারণ অল্প সময়ে রান্না করা যায় এবং প্রসেসটা খুব সুন্দরভাবে স্মুথভাবে শেষ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি বাগারটা কত সুন্দরভাবে কষে গিয়েছে। এখন আমি এখানে আলু এড করে দিচ্ছি। আলুটা আমি মাংসটা সিদ্ধ করার পরেই এড করেছি, কারণ প্রথমেই যদি আলুটা দিয়ে দিতাম তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে ঝোল হতে হতে ওইটা গলে যেত, খেতে ভালো লাগতো না। তাই মাংসটা পুরোপুরি সিদ্ধ করার পরই আমি আলুটা অ্যাড করেছি, যাতে ওই আলুর আর মাংসের সিদ্ধ হওয়ার ব্যালেন্সটা থাকে এবং তরকারিটা খেতে একটু ভালো লাগে। এই যে যত বেশি জোরে জোরে ঘষা যাবে, এটা ততই বেশি স্মুথ হবে, আর রুটিগুলা বেলতে ততই সুবিধা হবে এবং রুটিগুলা ফুলকো হবে। এদিকে ভাবিরা ওইটা ডোটা রেডি করছিল, আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা গরুর পায়ার মাংস দিয়ে রুটিটা খাবো, গত ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে পায়ার মাংসটা পরিষ্কার করতে হয় এবং রাঁধতে হয়। তো আজকে ওই পায়ার মাংস দিয়েই ভুনাটা করব, এবং রুটি পিঠার ভুনা খাওয়া হবে একসাথে। তাই ভাবিরা ডোটা রেডি করছে, এইদিকে আমি ভুনাটা বসিয়ে দিচ্ছি। এদিকে ওরা রুটির প্রিপারেশন নিচ্ছে, আর ওইদিকে আমি তরকারি বসার জন্য পাতিল বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, তাই পেঁয়াজও একটু পরিমাণে বেশি নিয়েছি, এবং পেঁয়াজগুলো এখন খুবই ভালো করে ভাজছি, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। অনেকগুলো পেঁয়াজ একসাথে দিলে যা হয়, ভাজতে একটু সময় লাগে, এবং আমি দুইবারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে আরও একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ
পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ওইটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। গরুর মাংসে আদা বাটাটা খুবই জরুরি একটা ভূমিকা পালন করে, কারণ আদা বাটা দেওয়ার কারণে মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুবই সহজে নরম হয়ে যায়। তাই পরিমাণ মতো আদা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট গরুর মাংসে, যে কোনো ধরনের গরুর মাংসের তরকারি রান্না করার জন্য। এবং একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি এবং এখানে আমি কিছু সাতকরা অ্যাড করেছি, যেহেতু সাতকরা আমাদের সিলেটের খুবই বিখ্যাত একটা ফল, যা আমরা গরুর মাংসের তরকারিতে স্পেশালি দিয়ে খাই এবং মাছের তরকারিতেও দেওয়া যায়। আমি কখনো মুরগির মাংসের তরকারিতেও দেই। স্পেশালি এটা গরুর মাংসের ভুনার সাথে অনেক মজা লাগে। আর যেহেতু আজকে হাড়ের মাংস রান্না করব, তাই আমি সাতকরাটা অ্যাড করেছি। এখন মাংসগুলা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন মশলা আর হাড়গুলা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে ওই দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যায়, কষে যায়, কারণ হাড়গুলা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তাই মশলাগুলা একবার কষানোর পরেই হাড়গুলা আমি দিয়ে দিয়েছি, যাতে দুইটাই একসাথে কষানো হয়ে যায় আর কি। পায়ের হাড়ের মাংসগুলা খেতে অনেক মজা হয়, কিন্তু রান্না করার প্রসেসটা অনেক লং, অনেক টাইম লাগে, এখানে কষাতেও সময় লাগে। আর অনেক সময় নিয়ে হাতে এটা রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। এবং যেহেতু আমরা এটা রুটি দিয়ে খাবো, তাই একটু ঝোল করে রান্না করব, তাই আগেই ভালোভাবে হাড়গুলা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমার ছোট যা রুটি বানানো শুরু করে দিয়েছে। সে রুটি বেলছিল এবং আমি বলছিল ভাবি ভিডিও করেন, আমি ভিডিও করছিলাম আর ও রুটি বেলছিল। যেহেতু বাড়ির নতুন বউ, সেই প্রথম রুটি বেলা শুরু করেছে এবং আমরা সব দেখছিলাম যে ও কীভাবে রুটি বেলে, এবং ও খুবই সুন্দর করে রুটিটা বেলছিল। আটার রুটি থেকে চালের গুঁড়ার রুটিটা বেলতে অনেক সময় লাগে আর অনেক স্মুথভাবে বেলতে হয়, না হলে রুটিটা ফেটে যায়, না হয় এটা স্কোয়ার শেপ হয়ে যায়। এখন একজন অভিজ্ঞ মানুষ রুটি বেলছেন, দেখেই বোঝা যাচ্ছে উনি খুবই অভিজ্ঞ এই কাজে। উনি হলেন মেজো ভাবি এবং উনি রুটি বেলার কাজে অনেক অভিজ্ঞ এবং ওনার রুটি অনেক সুন্দরও হয়, একদম গোল চাঁদের মতো। যাই হোক, কাজে দক্ষতা এটা এমনিতেই আসে না, আপনি যতই করবেন তত আপনার দক্ষতা আসবে। যে কোনো কাজে করতে করতে এক সময় পারফেক্ট হয়েই যায়। তাই আমরা যত করব, যে কোনো কাজে অভিজ্ঞতা বাড়বে, ভুল ত্রুটি হবে, তারপর এক সময় গিয়ে আমাদের দক্ষতাটা চলে আসবে। আমরা ওই কাজে একদম চোখ বন্ধ করে করলেই ওই কাজে একদম পারফেক্ট থাকবো। তো রুটি বেলার কাজ আমি আর করিনি, সবাই মিলে করে ফেলছেন আর আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। এখানে দেখেন বাচ্চারাও ওদের মাকে হেল্প করছে। বাড়িতে পিঠা করা হবে আর বাচ্চারা ওদের হাত দিবে না, এটা তো হতেই পারে না। ওরা এসে ওদের মতো করে পিঠা বানাচ্ছিল আর বলছিল আমাকে এটা সিদ্ধ করে দিবা, আমাকে ওইটা সিদ্ধ করে দিবা, এইভাবে। তো সুন্দরই লাগে, ঘরে বাচ্চারা থাকলে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। যে কোনো পিঠা বানানো বা সেই করার ক্ষেত্রে ওরা দেখা যায় অনেক খুশি করে এবং সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করে চিৎকার চেঁচামেচি
একসময় বিরক্ত লাগতো, বাট যখন দূরে যাই ওদের কাছ থেকে তখন ওইগুলাই ভালো লাগে আর মিস করি ওদেরকে। তাই এগুলোটা ভালোই লাগে। ভাবিরা বলছিল বাচ্চাদের তোমরা সরে যাও, বাট আমি বলছিলাম না, ওরা থাকুক, কারণ ওরাই তো এই নর্মাল পিঠা বানানোর প্রসেসিংটাকে একদম উৎসবমুখর করে তুলছিল। আর আশেপাশে সবাই বলছিল কালকে ঈদ নাকি, সবাই খুশি করছিল। তাই ওদিকে আমার আলুটা বোনাটা প্রায় মাংসটা কষে আসছিল, আর আমি ওইদিকে বেরেস্তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটুকু দিয়ে দিয়েছি এবং ভালোভাবে পেঁয়াজগুলো ভাজছি। যেহেতু বেরেস্তা একটু সময় লাগে, তো আমি আমার যতটুকু সময় লাগে তা নিয়ে বেরেস্তাটা ভেজে ফেলেছি এবং কত সুন্দরভাবে কালারটা এসেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার সেই চুলাটা, যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের জন্য ভাবিরা খুবই যত্ন করে এবং আদরের সাথে বানিয়েছিলেন যে তুমি এই চুলাতে ভিডিও বানাবা, কুকিং করবা এবং ভিডিও বানিয়ে তোমার চ্যানেলে দিবা। তো যে চুলাটা সুন্দর মতো শুকিয়ে গিয়েছে, এখন প্রথম এটাতে আগুন ধরানো হচ্ছে এবং আমরা আজকে এটাতে রুটি সেঁকবো এবং রুটি সেঁকে এটাতে আজকে প্রথম এটা উদ্বোধন করা হবে। তো আগুনটা উঠে গেছে, খুব সুন্দরভাবে ভাবিরা আগুনটা উঠালো। এই পদ্ধতিটা আমি আজও শিখতে পারিনি, প্রায় 4 বছর হয়ে গেছে। এই যে আগুন উঠানোর যে অভিনব পদ্ধতিটা, এটা আমি আজও মাথায় ঢুকাতে পারিনি, বাট ভাবিরা খুব সুন্দর করে ইজিলি আগুন উঠিয়ে দেয় এবং খুব সুন্দর লাগে প্রসেসিংটা। এখানে বাচ্চারা যে রুটিগুলো বানিয়েছিল ওইগুলা প্রথমে দেওয়া হয়েছে, কারণ ওরা মিছিল দিয়ে ঘরে একদম মাতিয়ে দিয়েছে যে আমাদেরগুলো আগে দাও, আমাদেরগুলো আগে দাও। তাই ওইগুলো আগে শেখা হচ্ছে এবং ওইগুলো আমি শ্যুট করছি। আমার নতুন চুলায় আগুনটা খুব সুন্দর হচ্ছিল এবং চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ছিল, খুবই সুন্দর লাগছিল। এটাতে আমরা নেক্সটে প্ল্যান করছি আমাদের ঘরের সবাই আমরা পিকনিকের মতো বাইরে রান্না করব দেশি মুরগি, এবং এটাকে আমাদের সিলেটি ভাষায় টুফা বলা হয়, যে টুফা টুফি খাবো। তো আমরা সবাই প্ল্যান করছি, দেখা যাক, যদি খাই নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সাথে। আপনারাও দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং আমাদের খুশির সাথে আপনারাও শামিল হবেন। এদিকে ভাবিরা আরেকটা পিঠার জন্য ডো বানাচ্ছেন। ওই পিঠাটার নাম হলো, এখানে বলা হয় মেরা পিঠা, আর অনেকে বলে চই পিঠা, যে যে নামে ডাকে আর কি। এটা যার যার আঞ্চলিকতার ব্যাপার, যে অঞ্চলে যেটা বলা হয়। তো আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এটাকে মেরা পিঠা বলা হয়, আর আমার বাপের বাড়ির অঞ্চলে এটাকে চই পিঠা বলা হয়। তো যাই হোক, দুইটাই সেম, যে যেটাই বলুক, জিনিস তো একই, আমার কাছে একই মনে হয়। এবং এটা বানানোর প্রসেসিংটা খুবই সহজ। কাইটা করার পরে কাইটাকে একটা শেপ দিয়ে দিলেই হয়ে যায়। এটা পিঠা বানানো যে কেউ বানাতে পারে, বাচ্চারাও বানাতে পারে। তাই এটা পিঠাটা করতে অনেক ভালো লাগে, সবাই মিলে গল্পগুজব করে হাসি ঠাট্টা করে করা যায়। ভাবিরা ডোগুলা ভালোভাবে মাখছে। এই পিঠার ক্ষেত্রে এই ডোটা মাখানোই সবচেয়ে ইম্পর্টেন্ট। যত বেশি ডো মাখানো হবে পিঠাটা তত বেশি স্মুথ আর সুন্দর হবে, ফাটবে না। এই যে ভাবি সুন্দর করে ডোটা মাখাচ্ছিল, তাই অন্য একজন ভাবি পিঠাটা বানানো স্টার্ট করে দিয়েছেন এবং কত সুন্দর পিঠা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এই পিঠার শেপটা আমার অনেক বেশি ভালো লাগে এবং এই পিঠা গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে, এটা বলার কিছু নাই। যারা খেয়েছি তারা আমরা জানি এটা কতটা মজা লাগে, কারণ গুড়িটা যেহেতু ভাজা হয়, একটা ভাজা ভাজা ঘ্রাণ থাকে। আর এই গুড়িগুলা তো একদম অথেন্টিক ঘরের ক্ষেতের চালের ঘরে কুটা গুড়ি, তো একদম দানা দানা ছিল আর খুব মজার একটা ঘ্রাণ ছিল পিঠায়। আমরা যেহেতু গরুর মাংস দিয়ে খেয়েছি, এটা অনেক বেশি মজা লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং পিঠার শেপগুলা দেখেন খুবই সুন্দর, আর যেহেতু ওরা ওদের কাজে করতে করতে দক্ষ হয়ে গিয়েছেন, ওদের সাইজটা দেখেন, সবগুলা পিঠায় একই সাইজের হয়েছিল এবং দেখতেও খুবই সুন্দর লাগছিল। এই যে এই পিঠার অন্য আরেকটা শেপ, না এটা মনে হয় এই শেপই, অন্য শেপ পরে দিবে।
এই পিঠা আমিও বানাতে পারি, এখন আর বানাচ্ছি না কারণ আমি রান্নার কাজে ব্যস্ত। আমি মাংস ভুনাটা করছি আর এদিকে ওরা পিঠাটা বেলে নিচ্ছে আর এটাও বানাচ্ছে আর আমি ভিডিও করার কাজটা করছি আপাতত। এখানে আমার সব যা এবং আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমার এই ভিডিও করার কাজটাকে খুবই বেশি গুরুত্ব সহকারে দেখে এবং এটা আমার এত বেশি ভালো লাগে যা আমি বলে বোঝাতে পারবো না। লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে। মানে একটা ফ্যামিলি পাওয়া ভাগ্যের বিষয় যে তোমার প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে এবং তোমার কাজে সফলতার জন্য তোমাকে তোমার থেকে বেশি হেল্প করবে। এটা আসলে সত্যি ভাগ্যের বিষয় এবং কখনো কখনো আমি নিজেকে লাকি মনে করি যে আমি এরকম সব মানুষের সাথে আমার দেখা হওয়ার হুকুম করেছেন আল্লাহ। তো ওরা সবাই মিলে আমাকে বলছিল তুমি তোমার ভিডিওতে কনসেন্ট্রেট করো, আমরা পিঠা বানাচ্ছি, তুমি তোমার ভিডিও করে যাও, তুমি তোমার কাজটা করো। তো আমি সেটাই করছিলাম আর ওদের পিঠা বানানোটা দেখছিলাম। এখানে ডোগুলা ভাবিরা মাখাচ্ছে এবং এটা একটু শক্ত হয়ে গিয়েছিল। এখন ভাবি গরম পানি অ্যাড করে ওইটাকে আবার নরম করার চেষ্টা করছে এবং বড় ভাবি পিঠাগুলো একটা একটা করে বানাচ্ছিল। এখানে আমরা গান শুনে শুনে বাচ্চারাও চিৎকার চেঁচামেচি করে খুবই একটু উৎসবমুখর পরিবেশ হচ্ছিল এবং আমার খুবই ভালো লাগছিল কারণ কয়েকদিন পরে আমি ওরা সবাইকে মিস করব এবং আমি এই প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি মিস করব এবং আমি তা এনজয় করতে পারবো না যেহেতু আমি দূরে চলে যাব। তাই এই যে পিঠার আরেকটা শেপ এরকমভাবে অনেকে খায়, বাট আমার পার্সোনালি এই শেপটা ভালো লাগে যেটা এখন ভাবি বানাচ্ছে। এই যে এই শেপটা ভালো লাগে আমার। এই যে ভাবিকে বলছিলাম ভাবি এটা বানান, এটা আমার ভালো লাগে। এই যে সবগুলা পিঠা একটা একটা করে বানানো হচ্ছে এবং এখন একজনই বানাচ্ছে, পরে সবাই আসবে, সবগুলা পিঠা একটু সময়ের মধ্যেই হয়ে যাবে। পিঠা বানানোটা আসলে যত বেশি মানুষ থাকবে পিঠা বানানোর লং প্রসেসটা তত বেশি স্মুথ হবে। যার ঘরে মানুষ কম সেই ঘরে পিঠা বানাতে অত বেশি মজা লাগে না। আমি পার্সোনালি বাসায় থাকতেও অত পিঠা বানাতাম না কারণ বোরিং লাগতো, একা একা পিঠা বানাতে ভালো লাগে না। সবাই থাকলে 2-3 জন 4 জন মানুষ থাকলে গল্প করে পিঠা বানানোটা হয়ে যায় এবং এই পিঠা বানাতে আমরা 4 জন যে কত গল্প করেছি তা হিসাবের বাইরে। যদি কোনো পুরুষ মানুষ এখানে থাকতো বিরক্ত হয়ে পাগল হয়ে যেত যে তোমরা এত কথা বলো কেন। তো আমরা কথা বলতে বলতে আধ ঘন্টার ভিতরেই সব কাজ শেষ করে ফেলেছি এবং পিঠাগুলাও বানানো শেষ হয়ে যাচ্ছে। এই যে এখন আস্তে আস্তে সবাই এসে অ্যাড হচ্ছে এই কাজে এবং এই কাজটা লং প্রসেসের একটা কাজ, বাট অনেক কম সময়ে এটা শেষ হয়ে গিয়েছে কারণ মানুষ বেশি থাকায় সবাই হাতে হাতে কাজটা করে ফেলেছে। বাংলাদেশের একটা খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী এই একটা জিনিস যে পিঠা খাওয়া। এই যে এক এক অঞ্চলে এক এক ধরনের পিঠা খাওয়া হয়, এটা আসলে আমাদের দেশের একটা ঐতিহ্য। অন্য কোনো দেশে আমরা এগুলা লক্ষ্য করতে পারি না কারণ বিদেশে ওই অত পিঠা খাওয়া হয় না, চালই খাওয়া হয় না, তো পিঠা খাওয়া হবে কোত্থেকে। তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও আমাদের দেশে বেশি পিঠার বৈচিত্র্যতা। আমাদের দেশে পিঠা খাওয়া হয় বেশি এবং এটাই আমাদের দেশের ঐতিহ্য। তো আমার কাছে মনে হয় আমরা যতই তথ্য প্রযুক্তিতে উন্নত হই না কেন আর আমরা যতই মডার্ন জাতি হই না কেন, পিঠা এই জিনিসটা আমাদের মধ্য থেকে কখনোই যাবে না এবং সব সময় থাকবে। কারণ পিঠা একটা পিঠা না হলে কোনো উৎসব মনে হয় না। পিঠা ছাড়া ঈদ হলেই পিঠা লাগবে, অন্য কিছু হলেই পিঠা হলে জমে যায়। তো পিঠা আমার কাছে মনে হয় যে সব উৎসবেরই একটা স্পেশাল অংশ।
এই যে কথা বলতে বলতে সবাই মিলে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছে। এখন ভাবিরা ভাপ দিবে পিঠাগুলা। অতক্ষণে আমার রান্না করাও শেষ হয়ে গিয়েছে এবং চুলাটা ভালোভাবে রেডি করা হচ্ছে পিঠার জন্য, কারণ এই পিঠাগুলা ভাপ দিতে হয়। এগুলা তেলেও ভাজা হয় না, অন্য কিছু হয় না, এটাকে শুধু যে ভাপ দিলেই এটা হয়ে যায়। এবং ওইটার জন্যই ভাবি চুলাটা একদম ফ্রেশ করে রেডি করে রেখেছে, কারণ যেহেতু আমি শ্যুট করব তাই একটু ফ্রেশ করার পরে আরেকটা কাজ শুরু করবে। এখানে পিঠাগুলা ভাপ দেওয়ার জন্য খুবই সুন্দর মাটির একটা পাতিল নেওয়া হয়েছে এবং এটাকে ভাবিরা ভার বলে, মাটির ভার। আর এটাতে পিঠাগুলা ভাপ দেওয়া হবে। এবং এই মাটির ভারটা আমার এত বেশি ভালো লেগেছে, আমার ইচ্ছে করছিল এটাতে যদি পিঠা করার মানে ছিদ্র না থাকতো আমি ওইটাতে বিরিয়ানি বানাইতাম। আমি ভাবিদের বলছিলাম, ভাবি এরকম একটা পাতিল থাকলে আমি এটাতে অনেক কিছু রান্না করতাম, আমি মাংস রান্না করতাম, বিরিয়ানি রান্না করতাম। ওরা বলছিল আচ্ছা তুমি করবা, আমরা দিব তোমাকে এরকম একটা জিনিস। যাই হোক, আমি এগুলা দেখিনি আগে কখনো। এই পাতিলটা অনেক সুন্দর এবং অসাধারণ লাগছিল দেখতে, এবং পিঠাগুলা এটাতে দেওয়ার পর এর ঘ্রাণটা আরও 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছিল। এখানে ভাবিরা একটা একটা করে পিঠাগুলা পাতিলে দিয়ে দিচ্ছেন, এবং এটা যেহেতু মাটির পাতিল, এটাও একটা ট্রেডিশনাল ওয়ে। আমরা চাইলে যে জার্মানির পাতিলগুলা ওগুলাতেই পিঠা দিতে পারতাম, বাট এই মাটির পাতিলের কারণে এর ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তাই ভাবিরা একটা একটা করে পাতিলে ভাপ উঠতে আছে আর ওরা পিঠাগুলা ছাড়তে আছে। পাতিলটা সাইজটা অনেক বড়, ভিতরে অনেকগুলো পিঠা জায়গা হয়েছে, এবং ভাবি বলছিল যে ফুল ভরবো না, একটু খালি রেখে পিঠাগুলা দিব, কারণ বেশি ভরে গেলে যেগুলা চাপা হয়ে থাকবে ওইগুলা আর চাল ফুটবে না এবং ওইগুলা ভাপা হবে না, সিদ্ধ হবে না। এই পিঠাটা অনেকটা ভাপা পিঠার মতো। ভাপা পিঠা যেভাবে ভাপ দিয়ে তৈরি করা হয়, এটাও প্রায় অলমোস্ট সেম, বা জাস্ট ডিফারেন্ট ওয়েতে করা হয়, এবং এর টেস্টও ডিফারেন্ট আসে, যেহেতু ভাপা পিঠাতে নারকেল এগুলা অ্যাড করা হয়, এটাতে তো এরকম কিছু না, বাট চাইলে দিতে পারেন। আমরা যেহেতু তরকারি দিয়ে খাবো এই জন্য অন্য কিছু দেইনি। যদি এটা দুধের সাথে খাওয়া হতো বা অন্য কিছু ডেজার্ট হিসেবে খাওয়া হতো, মিষ্টি হিসাবে, তখন আমরা নারিকেল বা দুধ এগুলো অ্যাড করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু গরুর মাংস দিয়ে খাবো আমরা অন্য কিছু অ্যাড করিনি। তো ভাবি এর মুখটা ভালোভাবে বেঁধে দিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, এবং এই নিচের দিকে আরেকটা কাপড় বেঁধে দিচ্ছে। এখানে অনেকেই কাপড় ইউজ করে, আবার অনেকে আঠা দিয়ে এটা বন্ধ করে দেয়। আমার মনে হয় আঠা দিলে আরও বেশি ভালো হতো, আঠা দিলে এটা শক্ত হয়ে লাগতো আর এটা বাইরের বাতাস বের হতো না। বাট ভাবি বলছিল এখন এটাই দিয়ে দিই, আঠা ঝামেলা করার দরকার নেই, যেহেতু আমাদের সময় কম। সব পুরুষ মানুষ চিল্লাচ্ছিল যে কখন খাবার দিবে, তাই ভাবি ঝটপট করে কাপড়ে দিয়ে দিয়েছে। আপনারা সুবিধা করতে পারলে ওইটা দিবেন, আটা দিলে বেশি ভালো হয়। এই যে পিঠাগুলা প্রায় 20 মিনিট সিদ্ধ হওয়ার পর একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী, এবং গরম গরম তো আমি একটা নিয়ে খেয়েও ফেলেছি, এত মজা লাগছিল, খুব বেশি ঘ্রাণ করছিল চালের, এবং দানা দানা ছিল গুঁড়িগুলা। পিঠাগুলা খুবই খেতে মজা ছিল। দেখতে পাচ্ছেন ভাপে সিদ্ধ হয়ে একদম ডেগের তলানিতে লেগে গেছে পাতিলের, এবং এটা বের হচ্ছিল না। পরে ভাবি ওইটাকে বলেছিলেন 5 মিনিট রেস্টে থাক, পরে ওইটা দেখব। যে 5 মিনিট রেস্টে রাখার পর এখন খুবই ঝরঝরাভাবে পড়ছে এগুলা। প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবং রাতের খাবারে আমরা গরম গরম পিঠা আর গরুর মাংস খেয়েছি। এখন বাকি পিঠাগুলাও সিদ্ধ দেওয়া হয়ে গিয়েছে এবং ওইগুলাও এখন ঢালা হচ্ছে। আমার মনে হয় পৃথিবীর সকল পিঠা থেকে এই পিঠাই বানানো খুবই সহজ, এবং প্রসেসিংটাও এত বেশি ঝামেলার না, শুধু একটা শেপ দিয়ে ভাপ দিয়ে দিলেই হয়ে যায়। যে এটা একটু বেশি সিদ্ধ হয়ে ডেগের পাতিলের তলা নিতে লেগে গিয়েছে, তাই পড়ছিল না, তাই 5 মিনিট এভাবে রেখে তারপর এটাকে ঢালা হবে আর কি।
এই যে একটা কাপড়ের সাহায্যে ভাবে এটাকে জোরে জোরে ঢালছেন এবং দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো বানানো হয়েছে। আসলে আমার পিঠাগুলা হওয়ার পর সব বাচ্চারা এসে খাচ্ছিল এবং বাচ্চারা বুড়ারা সবাই খাচ্ছিল, কারণ কত মজার পিঠাগুলা ঘ্রাণে পুরো বাড়ি নিয়ে নিয়েছিল এবং সবাই গরম গরম পিঠাগুলা খাচ্ছিল এবং আমিও খাচ্ছিলাম, সবাই আমরা খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলাও খাওয়া হয়েছে পিঠাগুলা চায়ের সাথে এবং রাত্রেও খাওয়া হয়েছে। আমরা 2-3 দিন যাবত এই পিঠাগুলাকে খুব মজা করে খেয়েছি এবং এই পিঠাগুলা তরকারির সাথে খাইতেও ভালো লাগে। আর আরেকটা ওইটা খেতে ভালো লাগে, ওইটা ভাজি করলে আরও বেশি খেতে মজা লাগে পিঠা ভাজা। আমার পার্সোনালি পিঠা ভাজাটা অনেক বেশি ভালো লাগে, আমি সকালে নাস্তায় এটা খাই। এই যে পিঠাগুলা শেষ করার পরে একটু কাই বেঁচে ছিল, ভাবলাম আমি তো কিছুই পিঠা করিনি, তাইলে আমি 2-1টা পিঠা বানাই যাতে আমার কিছু অবদানও থাকে আজকের পিঠা উৎসবে। তাই আমি কয়েকটা নকশি পিঠা বানালাম এবং ভাবিকে বললাম ওইটা শ্যুট করে দিতে। আমার ছোট যা ওইটা শ্যুট করে দিচ্ছিল আর আমি একটা নকশি পিঠা বানাচ্ছিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা কেমন হয়েছে, ডিজাইনটা। এখানে ওইটাতে এক শেপ দিয়েছি এবং এটাতে আরেকটা শেপ দিয়েছি এবং আমি এই শেপটা কাঁটা চামচের সাহায্যে দিয়েছি এবং হাতের সাহায্যে খুব সিম্পলিভাবে ডিজাইনটা দিয়েছি। নকশি পিঠা অনেক ঐতিহ্য বহন করে আমাদের দেশের এবং আমাদের এলাকার। নকশি পিঠা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী পিঠা এবং এর ডিজাইনটা আমরা যার যার ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই করতে পারি। এটা একটা সুন্দর পিঠা হয় বানানোর পরে এবং খেতেও অনেক মজা হয় নকশি পিঠাটা। এবং আমি চেষ্টা করেছি নিজের মতো করে একটা ডিজাইন করার। আপনাদের কেমন লেগেছে এটা জানাবেন কমেন্টস করে এবং এতটুকু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আগামী ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ জানাই সবাইকে। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিবেন এবং যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এইটুকুই থাক, আশা করি আমাদের নেক্সট যে ব্লগ আসবে সেটা হচ্ছে টুফা খাওয়ার ব্লগ, যেটা আমাদের সিলেটি ভাষায় টুফা বলা হয়। আশা করি আপনারা সবাই দেখবেন ওই ব্লগটা এবং আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।